প্রথমেই আমি শামীম আহমেদ ভাইকে সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। তিনি আসলে আমাদের অনেক প্রতিকূলতা থাকে একটা আয়োজন করতে গেলে, সেই প্রতিকূলতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার তিনি সেই সুযোগ করে দিয়েছেন। সেই জন্যে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আজকে আমাদের ডক্টর মোমেন ভাই, যিনি আমাদের মাঝে এসে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আপনি আমাদের মাঝে এসে আমাদের সময় দিলেন, আমাদের এই ইতিহাসের একটা অংশ উনি হলেন এই জন্যে। এবং এই আয়োজনটা আসলে খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। আসলে এই অনুষ্ঠানটা আরো পরে করার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই আমি আমার সিদ্ধান্তটা বদলালাম। তাহলে একটা কারণ আছে, সেই কারণটা আমি বলি। আসলে আমি গত 4-5 বছর যাবত আমি পেশাগত কাজে বা পারিবারিক কাজে আমেরিকাতে আসা যাওয়া করি। তো মোমেন ভাইকে আমি খুব কাছে থেকে দেখেছি, আমি সেটা বলবো না, দূর থেকে যতটুকু দেখেছি ততটুকু মনে হয়েছে যে আসলে আমার এই যে প্রবাসীনিউজ.com এর একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা আমি বলবো। সেই উদ্দেশ্যের সঙ্গে এই মানুষটার একটা যোগসূত্র আছে। কেমন যে আসলে আমার প্রবাসীনিউজ.com শুধু একটা নিউজ পোর্টাল না, এটা আমি আমার যেটা স্বপ্ন, যেটা আমার ডেস্টিনেশন, যে সারা দুনিয়াতে যে বাংলাদেশের 1.5 কোটি মানুষ বসবাস করে, তাদেরকে একটা সুতোর মধ্যে যদি গাঁথা যায়, একটা সুতো করে একটা মালা গাঁথা যায়, প্রবাসীনিউজ.com হচ্ছে তার উদ্দেশ্যটা আসলে এমন। এটা কাজটা অনেক বড়, অনেক বিশাল, ব্যক্তি অনেক সুবিস্তৃত। সেটা সূচনাটা আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম। আপনারা জানেন যে প্রযুক্তি এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আপনি যে কোনো বিষয়ের সলিউশন আপনি চান, আপনি ইউটিউবে যান পাবেন, গুগলে যান পাবেন। পৃথিবীতে যে সমস্যায় পড়েছে, ওই সমস্যা থেকে সমাধানের পথটা বের করে সেটা আবার ড্রপ করে দিয়েছে ওখানে, যে আপনারা এই ধরনের সমস্যা পড়লে এখান থেকে এটা পিক আপ করতে পারেন। তো আসলে ওইরকম একটা উদ্দেশ্য নিয়ে আসলে এটা করা, যে প্রবাসী যারা আছে, প্রবাসীদের আপনারা জানেন যে শুধুমাত্র সংবাদ না, তাদের অনেকগুলো তথ্য প্রয়োজন হয়, যেহেতু তারা দেশ থেকে অনেক দূরে, এমন এমন সব জায়গায় থাকে যেখানে অনেক সুযোগ সুবিধা নাই। তারপরেও তাদের কিছু কিছু সম্পর্কের সঙ্গে, কিছু ঠিকানার সঙ্গে তাদের যোগাযোগ রাখতে হয়। যেমন আমাদের বাংলাদেশে এমবেসি, মিশন, কনসুলেট, এবং তারা যখন দেশে যায়, ঢাকা এয়ারপোর্টের কী অবস্থা, সেখানে কাস্টমসের কী অবস্থা, ইমিগ্রেশনের কী অবস্থা, বা যে দেশে তারা বসবাস করে সেই দেশের জব মার্কেট, তারপরে আপনার ল অ্যান্ড অর্ডার, তারপরে প্রবাসীদের জন্য কী কী সুযোগ সুবিধা থাকে, সার্চ অ্যান্ড সার্চ অনেক অনেক বিষয়। তো আমি যখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি আমার পারিবারিক এবং পেশাগত কাজে যাওয়া শুরু করলাম, এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় আমি খেয়াল করলাম যে আসলে প্রবাসীদের সঙ্গে কথা বলে দেখলাম যে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কাজ করা যায়। যে কিছু তথ্য আর কি, কিছু খবর, কিছু তথ্য যদি আসলে এক জায়গায় করা যায়, কেন্দ্রীভূত করা যায়, সেখান থেকে আসলে অনেকে উপকৃত হতে পারে। তো সেরকম একটা উদ্দেশ্য নিয়ে আমি চিন্তা করলাম, সিদ্ধান্ত নিলাম, এবং একটা সময় কাজ শুরু করলাম। তো আমার আসলে কোনো ল্যাপটপ কম্পিউটার ছিল না। আমি যখন 2011 সালে বা 10 সালের শেষের দিকে আমি আমেরিকায় আসি, আমার বন্ধু দর্পণ কবির আমাকে একটা ল্যাপটপ গিফট করলেন, একটা ট্যাবলেট। তো সেটার মধ্যে আবার বাংলা ছিল না, আমাদের শহীদুল ভাই আছেন, উনি আবার এটার মধ্যে বাংলা ঢুকিয়ে দিলেন। তো আমার আবার উৎসাহটা খুব বেড়ে গেল তার থেকে। আমি আগে ডায়েরিতে লিখতাম, কাগজে লিখে লিখে ওই যে পয়েন্টসগুলো, এবং তারপর বিভিন্ন যে যে বিষয়গুলোকে নিয়ে কাজ করছিলাম, সেগুলো আমি কাগজে লিখে লিখে রাখতাম, ডায়েরিতে লিখে রাখতাম। তো উনি যখন কম্পিউটারটা দিলেন এবং শহীদ ভাই যখন এটা বাংলা করে দিলেন, আরও সুবিধা হলো। তো আমি আরও গতি বেড়ে গেল, সত্যি কথা।
গতি বেড়ে গেল এবং গত 3 বছর যাবৎ আমি আসলে এই বিষয়টা নিয়ে কাজ করছিলাম। আমি ভাবলাম যে এর মধ্যে কি কি দেওয়া যায়। তা আমি ভাবলাম যে আমি কিছু দৃশ্যপট কল্পনা করলাম যে ধরেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার হয়তো বাঞ্ছারামপুর গ্রাম, সেখানকার আব্দুল হকের ছেলে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সে সৌদি আরব যাচ্ছে, জীবনে কোনোদিন ঢাকা শহরে আসে নাই। আচ্ছা, সেই মানুষটা যখন ঢাকা শহরে আসে নাই, সে যখন বিদেশে যাচ্ছে একটা স্বপ্ন নিয়ে, সে বাড়ি থেকে আগে থেকেই তার অনেক প্রস্তুতি, অনেক জোগাড় জাগাড়, মা পিঠা ভাজে, চাচি মুড়কি ভাজে, হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা তাকে দেখতে আসে, মানে হুলস্থুল কারবার, বিদেশ যাচ্ছে আব্দুল কুদ্দুস। এবং সে আসলো এয়ারপোর্টে, দেখা গেল যে টাইমে প্লেন ছাড়বে তার আধা ঘন্টা আগে, কিন্তু 3 ঘন্টা আগে রিপোর্ট করার কথা। আচ্ছা, তারপরে সে আসার পর দেখা গেল যে সব ঠিক আছে, টিকিটটা আনে নাই। আচ্ছা, তারপর দেখা গেল যে না, সব ঠিক আছে, টিকিট হয়ে গেছে, সবই আছে, ঠিক আছে। হয়তো এয়ারলাইন কাউন্টারে গেছে, সেখানে সে হয়তো ঢাকা থেকে দুবাই থেকে সে রিয়াদ যাবে, তো 2টা বোর্ডিং পাস দিয়েছে, একটা ওখানে রয়ে গেছে কাউন্টারে, আর একটা পাসপোর্টের মধ্যে আসছে, আর একটা বোর্ডিং পাসের খবর নাই। ইমিগ্রেশনে তো 2 ঘন্টা বা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলো। তারপর অফিসারের সামনে যখন গেল, পাসপোর্টটা সামনে দেওয়ার পরে অফিসার বললো যে ইমিগ্রেশন কার্ড কোথায়, ডিপার্চার কার্ডটা কোথায়। তো ডিপার্চার শব্দই তো বোঝে না, বলবে কি? তো স্যার, আমি তো এটা যাই, ফিল আপ করে নিয়ে আসে, এটা চোখে দেখেছি এই ধরনের অনেক ঘটনা। আচ্ছা, আব্দুল কুদ্দুস তো বোঝে না, সে হন্তদন্ত এখানে ছুটছে ওখানে ছুটছে। তারপরে সে পেয়ে তারপরে ফিল আপ করলো, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসে। তারপরে বোর্ডিং ব্রিজে নানান বিপত্তির শিকার হতে হয়। প্লেনে যখন ওঠে, প্লেনে বাথরুম কিভাবে ইউজ করতে হয় জানে না। আচ্ছা, প্লেনে যে খাবার দেয়, আমাদের এই কুদ্দুস ভাই বা অনেকেই আছেন হয়তো নিয়মিত ট্রাভেল করেন না, এই সমস্ত খাবার তাদের পেট ভরে না, পেটে ক্ষুধা থেকে যায়। আবার অনেকে খেতে পারে না খাবারগুলা, তারপরে খেতে যেহেতু পারে না, না খেয়ে থাকে। পুরো দেখা গেলো 6 ঘন্টার জার্নি বা 8 ঘন্টার জার্নি খাই নাই, না খেয়ে আছে। অথবা যতটুকু খাবার দিয়েছে তাতে পেট ভরে নাই, কিন্তু অতিরিক্ত খাবার যে চাইলে পেতে পারেন প্লেন থেকে, সেটা সে জানে না। সে দুবাই নামলো, নেমে তারপরে সে ঘুরছে এয়ারপোর্টে, সে ট্রানজিট প্যাসেঞ্জার। কিন্তু ট্রানজিট আপনারা জানেন যে কতগুলো গেট আছে, প্রায় 350 না 450 গেট আছে দুবাইতে। তো সে তার এত নম্বর গেট দিয়ে তার আবার নতুন ট্রান্সফার ডেস্কে যেতে হবে, সে কিছুই জানে না আগামাথা। এবং তার যে কি যে ভোগান্তি, এবং শেষমেশ সে পৌঁছলো আধা মরা হয়ে, সে সৌদি আরবের রিয়াদে পৌঁছলো। এবং ওখানে পৌঁছার পরে তারপরে তার কর্মজীবন শুরু হলো। এবং হঠাৎ করেই দেখা গেল তার মা মারা গেছে, কিন্তু তার পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেছে, সে নিজেও জানে না, খবর নেই। এখন দেশে যাবে ইমার্জেন্সি, এখন সে দেখছে যে তার পাসপোর্টের মেয়াদ নেই, কি করবো এই মুহূর্তে সে জানে না। ধরুন সে রিয়াদ থেকে বেশ কিছু দূরে থাকে, কিভাবে ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করতে হবে, এমবাসিতে যেতে হবে, সে জানে না। অনেক খোঁজ করে বের করলো, করে জানলো যে না, এখানে ফোন করা যায় বা ইমেল করা যায় বা যাওয়া যায়। কিভাবে? ওয়েবসাইটে এটা ঠিকানাটা আছে, দেখো। তো ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখলো এটা হ্যাকড, এটা হ্যাকড অবস্থায় আছে, অথবা এটার মেয়াদ শেষ হয়ে গেছে, এটা রিনিউ করা হয় না ওয়েবসাইট, ও ডোমেইনটা। আচ্ছা, এই ব্যক্তি এখন কি করবে? তার মার শোক তার বুকের মধ্যে, তার পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখন তার দেশে যাওয়াটা খুব প্রয়োজন। অথবা বন্ধুরা ঘুরতে গেছে, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 4 বন্ধুর একজন মারা গেছে, এই লাশটা দেশে নিয়ে যেতে হবে, এই লাশটা কিভাবে দেশে পাঠানো হবে, সেই জিনিসগুলো তারা জানে না। আচ্ছা, এরকম নানান বিষয় আমার মাথার মধ্যে ঢুকলো, এবং সেগুলো আমি পয়েন্ট আউট করতে থাকলাম একটার পর একটা। আমি যখন পয়েন্ট আউট করে যখন এটাকে কম্পাইল করলাম, দেখলাম যে এটা বিশাল ব্যাপার স্যাপার, এটা তথ্যের সমুদ্র। তার মানে আমি নিজেই হারিয়ে যাচ্ছি এর মধ্যে, যে এটা এত বড়, এত বিশাল ব্যক্তি, যা আমার নিজেরই খবর নেই।
কিন্তু আমি হাল ছাড়লাম না। আমি চিন্তা করলাম যে আসলে এই পৃথিবীতে যত সৃষ্টি, সভ্যতা যাই আমরা দেখি, তা মানুষের সৃষ্টি করেছে। এবং আমাদের বাপ দাদারা একসময় জঙ্গলে পাহাড়ে গুহায় বসবাস করতো। তারা যদি ওই নিয়তিকে মেনে নিত, তারা যদি মনে করতো যে পাহাড়ে জঙ্গলে বসবাস করাই হচ্ছে আমাদের নিয়তি, আমরা আজও পাহাড়ে গুহায় থাকতাম। সভ্যতার যা কিছু দেখি তার কিছু সৃষ্টি হতো না। তারা যেদিন মনে করেছে যে না, এইখানে থাকাটা আমাদের নিয়তি নয়, আমরা এখান থেকে বের হতে হবে, সেদিন থেকে এই সভ্যতার সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যা কিছু সব মানুষই করেছে। এবং এই যে মানুষের যে 100 বিলিয়ন নিউরন তার ব্রেনের মধ্যে, তার একটা নতুন ইনফরমেশন সে প্রতি মুহূর্তে চায়। একটা নিউরনের সাথে প্রতি সেকেন্ডে 5 থেকে 50 বার যোগাযোগ করে যে নতুন কোনো তথ্য আসলো কিনা। আমি যখন এগুলো নিয়ে ভাবলাম, দেখলাম যে না, ব্রেনটা তো ব্যবহার করতে পারি, এত দামি একটা মস্তিষ্ক। এটা এই পর্যন্ত আমি যত জানি, ভুল হলে মাফ করবেন, যে বিজ্ঞানের রিসার্চ এই পর্যন্ত সর্বোচ্চ ব্যবহৃত ব্রেন হচ্ছে নিউটনের ব্রেন, 12% নাকি ইউজ হয়েছে। হ্যাঁ, 13 আচ্ছা 13% নাকি ইউজ হয়েছে। তাহলে যে 87% এখনো অনাবিষ্কৃত মানুষের ব্রেনের রহস্য বিজ্ঞানীদের কাছে। আপনি যদি ব্রেনের সামনে দাঁড়ান, আপনি নিজে দেখবেন এমন একটা সমুদ্র, আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে এত ছোট মনে হবে। এত দামি একটা জিনিস নিয়ে যখন ঘুরছি মাথার উপরে, আর যদি বলি যে না আমি পারবো না, আমি চিন্তা করলাম না, পারতেই হবে না, শুরুটা করি। হয়তো আমি শেষ করতে পারবো না, কিন্তু আমার দেখা দেখি কেউ যদি বড়, কেউ আরো আমার থেকে মেধাবী, মস্তিষ্ককে অনেক বেশি ব্যবহার করা জানে, এমন যদি কেউ এটাকে ধরে নেয়, নিয়ে যদি অনেক বড় একটা কিছু করে দেয় এই মানুষগুলোর জন্য, তাহলে এই মানুষগুলোর কতই না সুবিধা হবে। আব্দুল কুদ্দুস ভাই বা আরো মানে যারা আছে, মূলত এই চিন্তা থেকে আমি খুঁটে বিভিন্ন জায়গা থেকে বের করে আমি করলাম probasnews.com। এবং এর মধ্যে আমি ওই যা বললাম সমস্ত জিনিসগুলাকে আমি এটাকে একটা একটা করে দিয়ে দিয়েছি। আরো অনেক কিছুই আছে এর মধ্যে। প্রায় আমি নিউ ইয়র্কে কাজ করি, এখানে প্রায় 450 প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সব এর মধ্যে আছে। পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন, আমেরিকান পাসপোর্ট, সিটিজেনশিপ কিভাবে অ্যাপ্লাই করবেন, তারপর ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন, তারপর ড্রাইভিং লাইসেন্সের যে যতগুলো প্রশ্ন ইংরেজি এবং বাংলা দুটাতেই দেওয়া আছে, তারপর সিটিজেনশিপ পরীক্ষার যে প্রশ্নগুলো দেওয়া হয় 123টা না 26টা, সেগুলো সব দেওয়া আছে। এই সব মিলিয়ে একটা জিনিস হলো, শুরুটা হলো আর কি। আমি গত 14ই জুন ঢাকাতে এটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। তা আমি যেহেতু আমার পরিবার এখানে থাকে, আর আমি যেহেতু এখানে গত ফেব্রুয়ারি থেকে ইমিগ্রেন্ট হয়ে গেছি, আমি চিন্তা করলাম যে একটা যে এক ঢিলে দুই পাখি, কি যে আমি তো অনেককে চিনিও না, এখানে কাজ করি, সামনাসামনি আমাকে হয়তো কেউ চেনেন ব্যক্তিগতভাবে, আর কেউ চেনেন না। তো নিজেকে চেনানো এবং সবাইকে চেনার একটা সুযোগ, পাশাপাশি এটা একটু বলে দেওয়া যে আমি এরকম একটা জিনিস করেছি। তো আপনারা আমার সঙ্গে যদি একটু থাকেন, বা আমাকে যদি একটু সাহায্য করেন, বা probasnews.com কে যদি একটু সাহায্য করেন, অথবা আপনাদের চিন্তা প্রসূত মানে থেকে যদি আপনারা নিজেরা কিছু করেন, তাহলে খুব ভালো হয়। কারণ পুরো ওয়ার্ল্ড এখন গ্লোবাল ভিলেজ। আপনি এখান থেকে শুধু একটা জিনিস আপ করে দিবেন, আপনারা একদম দেখবেন যে সেই উখিয়া বা চকরিয়ার একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসে শীতের দিনে এই লেপের নিচে শুয়ে সে দেখছে যে আমার ভাই আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সে বসে মুড়ি ভাজা খাচ্ছে, বা জ্যাকসনাইটে বসে এই বাউল দাদার পান খাচ্ছে। তো এই হচ্ছে আমার উদ্দেশ্য। আমার মনে হয় যে এখানে ইন্টারনেটের অ্যাক্সেসটা ওইভাবে নাই, স্পিড নাই। আমার খুব ইচ্ছা ছিল আমি এটাকে দেখাবো, কিন্তু জাস্ট আমার মনে হয় যে এটা এমনি সময়ও লাগবে বেশ। আমি মুখেই বললাম ঘটনাগুলো। তো আমি আর বাড়াবো না। আমাদের যে প্রধান অতিথি ডক্টর মোমেন ভাই, আমি ওনাকে এটার সঙ্গে একত্রিত করলাম যাওয়ার আগে, যে ওনাকে সবাই বিদায় দিচ্ছে, সবাই এখন ওনার বিদায়ী মানে মিছিলে উনি আছেন। তা আমি চিন্তা করলাম যে উনি তো বিদায়ী মিছিলে আছেন, তো আমার একটা মানে নতুন শুরুর পথে, সূচনার পথে একটু ওখান থেকে একটু নিয়ে আসি মোমেন ভাইকে। আর মোমেন ভাই আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি
সত্যি সত্যি একজন ভালো মানুষ এবং উনি একজন সেবক। উনি মানুষকে সেবা এমন একটা জটিল কুটিল বিষয়কে, জাতিসংঘের মতো একটা কুটিল বিষয়কে উনি এটাকে মশলাপাতি দিয়ে এটাকে এমনভাবে উপাদেয় করে একেবারে সাধারণ মানুষ যে জাতিসংঘ বোঝে না তাকেও জাতিসংঘ উনি বোঝাচ্ছেন। আমার কাছে এটা ভাল লেগেছে। এবং আমার কাছে আরো কিছু জিনিস ভাল লেগেছে মোহনদার, যে শুনি যে উনি পেরুতে আছেন, লিমাতে আছেন, এই সিয়েরা লিওনে আছেন, আমি এখন তো অমুক জায়গায় আছি, এবং আমি শুনি নাই কেউ কারো কাছে যে উনি কারো ফোন ধরেননি। স্রষ্টা আসলে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই কাজ করার জন্য। মুলকের মধ্যে আছে যে মানুষের মধ্যে সৎকর্মে কে বেশি অগ্রগামী, তা জানার জন্যই আমি জীবন সৃষ্টি এবং মৃত্যুর ব্যবস্থা করেছি। তো আসলে কাজটা কি? কাজটা হলো যে এই তো মানুষের নিজের জন্য কাজ, স্রষ্টার জন্য কাজ, আর সৃষ্টির জন্য কাজ, এই তিনটা কাজ। তো আমার কাছে মনে হচ্ছে যে উনি আসলে সৃষ্টির জন্য অনেক কাজ করেন। এবং আমার কাছে আরো ভালো লাগে যে উনি কথায় কথায় স্রষ্টার অনুগ্রহের প্রতি উনি ভীষণ রকমের কৃতজ্ঞ, এবং মানুষের প্রতি উনি কৃতজ্ঞ, ভীষণ রকমের কৃতজ্ঞ। আমার কাছে মনে হয় যে লস অফ ন্যাচারাল রিটার্ন নামে একটা শব্দ আছে, যে প্রকৃতির প্রতিদান, যে উনি মানুষকে এত ভালোবেসেছেন যে কারণে এখন উনি এত ভালোবাসা মানুষ ওনাকে দেখাচ্ছেন। এখন আমার মনে হয় যে আরো 2 মাস যদি উনি নেন, বিদায়ী সম্বর্ধনা শেষ হবে না। এটা হচ্ছে ভালোবাসার প্রতিদান, উনি দিয়েছেন অনেক, এখন উনি পাওয়া শুরু করেছেন, এটা শেষ হবে না। এবং স্রষ্টার রহমত অবশ্যই ওনার প্রতি আছে। স্রষ্টাকে উনি বিশ্বাস করেন, স্রষ্টাকে ভালোবাসেন এবং সৃষ্টিকে ভালোবাসেন, সৃষ্টির সেবা করাকে ভালোবাসেন। তো আমি আসলে, উনি তো অনেক বড় জায়গায় কাজ করেন, আমার তো আর এত বড় ধরো না। আমার বন্ধু দর্পণে যে কম্পিউটার দিল, শহীদ ভাই এটার মধ্যে বাংলা ঢুকিয়ে দিল, আবার নাজমুল ভাই প্রায় স্বামী আপনারটা কোথায় কবে বলেন, এই প্রায় এই শোনেন আমি তো ব্রঞ্চে আসতেছি, আপনি কোথায় আসেন প্রিমিয়ামে, ওখানে বসে চা খাও, ওই দেখেন স্বামী আপনারটা কবে প্রবাস নিউজ.com কবে প্রকাশ করবেন বলে। আমি তো যে কাজ শেষ না করে কিছু তো শেষ করতে হবে, করে শুরু করতে হবে, শেষ করতে পারি নাই বলে আর ওনাকে বলি না। পরে চিন্তা করলাম শুরু করবো। তা আমার একজন বিশেষ মানুষ আছে, ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলার চেয়ার, উনি আমার একজন অভিভাবকের মতো, উনি আমাকে অনেক, আমার জীবনে ওনার অনেক বড় একটা ভূমিকা আছে। তা আমি চিন্তা করলাম যে না, প্রথম শুরুটা আমি ওনার হাত দিয়ে করি, এটা আমার একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আমি গেলাম, ঢাকায় করে আসলাম 14ই জুন, এটিএন বাংলা স্টুডিওতে হয়েছিল এই ব্যানারে, ওটাকে আমি বহন করে নিয়ে আসছি, এবং ওই ব্যানারের নিচে এখন মোহন ভাই বসে আছেন, রাজীব ভাইও বসে আছেন। তো আমার আর কোনো কথা নাই, দোয়া করবেন। আর প্রবাস নিউজ.com এর উদ্দেশ্য হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে মানুষকে তথ্য এবং সংবাদের সেবা দেওয়া। আমরা তথ্য এবং সংবাদের সেবা দিতে চাই। এর জন্য আমি সবাইকে আমার সঙ্গে চাই, আপনার যারা বড় আছেন তাদের দোয়া চাই, এবং যারা ছোট আছেন তাদের স্নেহ চাই, এবং সমবয়সী যারা আছেন তাদের বন্ধুত্ব পরায়ণতা চাই। এই চাওয়া আপনাদের সামনে রেখে আপনাদের সবার দোয়া আমি চেয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু লম্বা করেছি, জন্য দুঃখিত। বাংলাদেশে দীর্ঘদিন সাংবাদিকতার সূত্র ধরে আমি শামীম ভাইকে অনেক কাল ধরে চিনি। উনি একজন চমৎকার এনথাউসিয়াস্টিক মানুষ এবং ডেডিকেটেড মানুষ। উনি চমৎকার বলেন এবং চমৎকার কাজের প্রতি নিবেদিত প্রাণ একজন মানুষ। তো আমার দিক থেকে আমরা সবাই মিলে আসুন প্রত্যাশা করি ওনার এই অভিযাত্রা সফল হোক। আর আজকে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে আমি মোমেন স্যারের সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। তো স্যার সবসময় খুব ভালো বলেন, এবং ওনার কথাগুলো এমনই যে কোনো কিছুই মানে মনে হয় যে পড়তে দেওয়া যাবে না, সব জুড়ে আমি। আচ্ছা, এইখানে ওনার সাফল্য, মানে একজন এত বড় ডিপ্লোম্যাট যে সবার ভাই হয়েছেন, এটা ওনার সাফল্য। এবং কূটনীতির মতো জটিল কুটিল এবং হজবরল এবং একই জিনিসকে উনি যে ভার্সাটাইল ক্লাসিক শেপে নিয়ে এসেছেন এই কমিউনিটির মানুষদের কাছে, এটাও খুব
প্রশংসার একটা বিষয়। তো একটু আগে আলোচনার সুবাদে উনি বলছিলেন আমাকে যে মানুষের সেবা করা এবং কাজ করাটাই ওনার কাছে ইবাদতের মতো। তো এই হচ্ছেন ডক্টর মোমেন। তো যাই হোক, আমরা এই বিষয়ে আরো শুনবো, তার কাছ থেকেও শুনবো। এখন আমি অনুরোধ করছি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদককে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম। আমার হচ্ছে ভূমিষ্ঠ যাকে এই কমেন্টটি আমরা মিস করতে যাচ্ছি, হারাতে যাচ্ছি, আমাদের অত্যন্ত প্রিয় মোমেন ভাই। জানি না আমাদের এই কমিউনিটি এই মোমেন ভাইয়ের অভাব পূরণ হইতে পারবে না, আমি জানি না। তো আমি একটু বলবো আগে মোমেন ভাই সম্বন্ধে, যেহেতু মোমেন ভাই আজকে এখানে আছেন। তো আমি কমিউনিটি সার্ভিস করি নিউ ইয়র্কে অনেক বছর। তো জাতিসংঘের সাথে আমাদের মতো সাধারণ মানুষের যে যোগসূত্রতা, এটা আমি আগে কখনো পাইনি। জাতিসংঘের যত মিটিং হতো, অনুষ্ঠান হতো, এত দাওয়াত, এত কিছু। মোমেন ভাই জাতিসংঘকে, যে জাতিসংঘের আসল যে এটা মানুষের জন্য, সেটা মোমেন ভাই প্রমাণ করেছে। মোমেন ভাইকে ধন্যবাদ। মোমেন ভাই, আপনি চলে যাচ্ছেন, আমাদের অভাব, আপনার অভাব আমাদের পূরণ হবে কিনা জানি না। তো আপনার শুভ বিদায়, এবং আপনি যেখানেই থাকেন মানুষের সেবা আপনি করবেন, এবং আপনার সেবায় মানুষ উপকৃত হবে, এটা আমরা আশা করি। তার প্রমাণ আপনি নিয়ে দেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। শামীম ভাই অনেক সুন্দর কথা বললেন। এখানে অনেক মিডিয়ার ব্যক্তিত্ব আছেন আমাদের নাজমুল ভাই। আমি তো আসলে সাংবাদিক না, আপনাদের সামনে কথা বলতে আমার ভয় লাগছে। আপনার সব সাংবাদিক, ম্যাক্সিমাম আমি দেখতেছি সাংবাদিক। তো অনলাইন পত্রিকা প্রবাস.com, আমি এটার অগ্রযাত্রা কামনা করছি। আমাদের প্রিন্ট মিডিয়া, আমরা কিন্তু নিউ ইয়র্কে প্রিন্ট মিডিয়াগুলি ম্যাক্সিমামই আমাদের সিটির যেসব এলাকায় মানুষ বেশি, সেই সব এলাকায় পাওয়া যায়। আর আমি জানি অন্য স্টেটে অনেক জায়গায় আছে, তারা বলে না পত্রিকা পাই না। হঠাৎ একটা ঠিকানা, একটা কি পত্রিকা, সপ্তাহে 2 সপ্তাহ পরে একটা পত্রিকা পাই। তো অনলাইন পত্রিকাটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ এই বর্তমানে টেকনোলজিতে। যারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নিউজ দেখতে পারে না, তারা অন্তত প্রবাসীরা যারা দূরে অন্য স্টেটে আছে, অনেক দূরের স্টেটে আছে, তারা অন্তত এই অনলাইন পত্রিকার মাধ্যমে উপকৃত হবে। এবং আমি আপনার যাত্রা শুভ হোক, আপনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, আপনার তথ্য সব আপনি ওইভাবে পরিবেশন করেন। আপনারা আসলে সাংবাদিকরাই জাতির, আমাদের সমাজের জাগ্রত বিবেক। আপনারা সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালাকে কালো বলবেন। এটি আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আপনার এই অনলাইন পত্রিকার আমি আবারও উত্তর আমি পত্রিকার শুরুটা ভালো হোক এবং শেষ পর্যন্ত এটা ভালোভাবে চলুক, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে। এখানে আমি আসলে 100 জন অতিথিকে আমন্ত্রণ করেছিলাম। আমি জানি না শেষমেশ 100 ঘরে এটা পূর্বে কিনা, কোনো অসুবিধা নেই, শুরুটা অল্প দিয়ে হলেই ভালো। তারপরে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যারা এখানে আসছেন, যারাই আসছেন এখানে। শহীদুল্লাহ আছেন, মুর্শিদা আপা আছেন ভাই, তারপরে আমাদের লামলু আনসার ভাই আছেন, ব্রঙ্কসের নেতা আইনজীবী এন মজুমদার, বিলাল ভাই, ওই আমার বন্ধু জসিম, মনোয়ার ভাই ঢাকা রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এই প্রোগ্রামের ব্যাপারে। অনেক আমার বন্ধু দর্পণ কবির, তার কথা তো বলেছি, কাউসার মোমেন ভাই, ওই রচি ভাই বসে আছে, একসঙ্গে অনেক ছুটেছি ঢাকাতে অনেক রিপোর্টিং এর কাজে, মহিউদ্দিন দেওয়ান ভাই, পিনাকি তালুকদার ভাই, রিজু ভাই, দুই পেছনে আছে সালাউদ্দিন ভাই, আমাদের সাইদ ভাই, আর এই ভাইয়ের নাম আমার স্মরণে নাই, সময় টিভির, হ্যাঁ, আর আতাউর রহমান এসছেন, আমি খুব খুশি হয়েছি, ওনার সঙ্গে আমার মিশনে পরিচয় হয়েছিল। তারপরে আছেন আমাদের আলমী ভাই, আছেন আমাদের সুদর্শন,
সাংবাদিক সবসময় সেজে গুজে থাকেন কিরণ ভাই। আমার সহকর্মী, আমি আনোয়ার হোসেন বাবর, আমি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ, খুব কৃতজ্ঞ। সে সকালে কাজে যান আর সন্ধ্যায় আসেন, তারপরে আমার সঙ্গে বিভিন্ন অ্যাসাইনমেন্টে বেরিয়ে যান। আমি খুব কৃতজ্ঞ। এবং যাদের কথা মনে আসছে এই মুহূর্তে তাদের প্রতিও, মনে আসছে না তাদের প্রতিও, আর একজন মানুষ আছেন ওই কর্নারে বসে আছেন, যে আমার ইমরান আনসারি ভাই আছেন, আর যার অনেক অনেক অনুপ্রেরণা, অনেক অনেক সহযোগিতা। আজ প্রায় 20 বছর যাবত আমি পেয়ে আসছি। আমার স্ত্রী শারমিন আক্তার, আসলে লাইফের পার্ট। আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ আর মহিলা, মানে পুরুষ নারী হচ্ছে একে অপরের পোশাক। পোশাক ছাড়া একটা মানুষকে দেখতে কেমন লাগে, তো এরকম আর কি, নারী আর পুরুষ হচ্ছে পরস্পরের পোশাক। এবং এই যে প্রবাসনিউজ.com, যেটা সার্ভার কিনেছি এই হোস্টগেটর থেকে, সার্ভারের সমস্ত টাকা তার ক্রেডিট কার্ড দিয়ে পে করেছে। ধন্যবাদ তাকে। আমার সন্তান আছেন পৃথিবী আহমেদ, ব্রহ্ম সায়েন্সের 9 ছাত্র। তো আসেন প্লিজ। ধন্যবাদ। আচ্ছা, এখানে কিন্তু আমি এখন একটু ছোট্ট অভিযোগ করব শামীম ভাইয়ের বিরুদ্ধে। শামীম ভাই সবাইকে পরিচয় করেছেন, সবার নাম বলেছেন, আমার কথা বলতে ভুলে গেছেন। তো সঞ্চালনা করার এই হচ্ছে সমস্যা, সঞ্চালনা যিনি করেন তার কথা সবাই ভুলে যান। যাই হোক, আমি কষ্ট পাইনি, আর যেহেতু আরো অনেকের নামই বলা হয়নি, আমি কষ্ট পাইনি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আব্দুর রহিম হাওলাদার ভাইকে ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য। আমি এখন কিছু কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নাজমুল হাসান ভাইকে, সভাপতি আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবং উইকলি পরিচয়ের প্রধান সম্পাদক নাজমুল হাসান ভাই। একটু কারেকশন আছে, আমি প্রধান সম্পাদক না। উপস্থিত আমাদের সকলের প্রিয় মোমেন ভাই এবং আমার বন্ধু সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা যারা এসেছেন। আসলে আমি এই শামীমের কথা শুনতে শুনতে এত বেশি স্রষ্টার কথা বলা হয়েছে এবং সৃষ্টির কথা বলেছে, আমি ভুলেই গেছি আসলে আমি কোথায় বসে আছি। তো যাই হোক, শামীমের যে কৃতজ্ঞতা বোধ স্রষ্টার প্রতি, এবং এই কৃতজ্ঞতা বোধের কারণে আমার মনে হয় যে শামীমের ডিভোশনটা তার প্রবাস নিউজের প্রতি থাকবে, অক্ষুণ্ণ থাকবে। এবং এই প্রবাস নিউজের কথা যখন প্রথম আমি শুনেছি বেশ কয়েক বছর আগে, বছর 2 হবে, আমি দর্পণ আর শামীম সবসময় আড্ডা দিতাম। তো দর্পণ একটু চুপচাপ থাকতো, তো এই জন্য চুপচাপ থাকতো, দর্পণ তো তার অনেক দিনের বন্ধু। তো শামীম যে হঠাৎ করে এত করিতকর্মা হয়ে যাবে, কিংবা শামীম যে এত ডিভোশন থাকবে, এটা আমরা একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে দিতাম। সেই জন্য আমি ওকে খোঁচাইতাম যে কবে আপনারটা চালু হচ্ছে, কবে আপনারটা। এই খোঁচাটার ভিতরে আরেকটা জিনিস কাজ করতো, সেটা হচ্ছে ওকে একটু বুস্ট করা। কারণ এই সমস্ত জিনিস, এটা এই ওয়েব পোর্টালের প্রথম দিকে যে বর্ণনা সে আমাকে দিয়েছে, যে সারা পৃথিবীর বাংলাদেশিরা, বাঙালিরা কিভাবে সাহায্য পেতে পারে, এটা একটা বিশাল সাবজেক্ট। তো আমি মনে করলাম যে একজন মানুষ এটা নিয়ে এত ভাবনা চিন্তা করবে। এখন এসে শুনলাম নিউরন, ব্রেন, এগুলি কথা আগেগুলি শুনতাম না। তো শোনার পরে আমি তখন ভাবতাম যে আবার মাঝে মাঝে ঢাকা মানে নিউ ইয়র্ক আসা যাওয়া করে। আবার তবে শামীম কিন্তু একদিক দিয়ে ভাগ্যবান, যেটা আমরা কেউ ভাগ্যবান না। সেটা হচ্ছে শামীমের স্ত্রী আয় করে ভালো, শামীমের টেক কেয়ার করে, ভরণ পোষণের দিকে শামীম চিন্তা ভাবনা করতে পারে। আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টা। তো সেদিক থেকে শামীমের একটা প্লাস আছে, যেটার জন্য আমরা অনেকে ঈর্ষান্বিত হতেই পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা শামীমের ভিতরে আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে শামীম, আগেও বলেছি, শামীম খুব ডিভোটেড পারসন। ডিভোটেড এই জন্য বলবো, সে খুব বেশি কিছু নিয়ে ভাবনা চিন্তা করে না। পুতিন কিংবা ক্লিন্টন, ওবামা নিয়ে সে ভাবনা চিন্তা করে না। সে ভাবনা চিন্তাটা তার মোটামুটি লিমিটেড আমাদের বাংলাদেশি সমাজ, বিদেশের বিভিন্ন জায়গার সমাজ। তো সেই ডিভোশনে সে খুব মানে নিবেদিত প্রাণ মানুষ। এবং তার যেহেতু সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট। এবং আরেকটা বড় গুণ যেটা আমি আজকে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে শামীমের কৃতজ্ঞতা বোধ। এই কৃতজ্ঞতা বোধটা আমাদের বাঙালিদের ভিতরে একেবারে নেই বললেই চলে। কিন্তু শামীমের এই কৃতজ্ঞতা বোধটা শামীমকে তার এই ওয়েব পোর্টাল বলেন, জীবনের বাকি সময়টুকু বলেন, এটুকু অনেক মানুষকে কাছে টানতে সাহায্য করবে। এবং তার এই কাছে টানার কারণে তার ওয়েব পোর্টাল আরও বেশি সমৃদ্ধ হবে, এটা আমি মনে করি। শামীমের যাত্রা শুভ হোক, শামীমের ওয়েব পোর্টাল
আরও বড় হোক, আমরা সেই ঐক্যটার থেকে সেবা পাবো, সারা বিশ্বের বাঙালিরা সেবা পাবে, সেই কামনা করে, সে আশা ব্যক্ত করে, শুভযাত্রা করে আমি বিদায় নিচ্ছি। আর সবার আগে একটা কথা বলতে চাই যে আমরা সবাই মোমেন ভাইকে মিস করব। এই জাতিসংঘে স্থায়ী মিশনে এই পর্যন্ত গত 34 বছরে না হলেও 12-15 জনকে আমি দেখেছি, কিন্তু এত প্রবাসীদের এত কাছের মানুষ হওয়ার সৌভাগ্য আর কারো হয়নি, ভবিষ্যতে হবে কি না আমি জানি না। তবে শেষবার একটা কথা বলে যাই, মোমেন ভাই জাতিসংঘে পালানোর মিশনের স্থায়ী পদে চাকরিটাকে কিন্তু খুব কঠিন করে গেল, এবং স্কেলটা এত উপরে করেছেন যে ভবিষ্যতে যারা আসবে তাদের অনেক ভাবনা চিন্তা করতে হবে, আমাদের প্রবাসীদের কাছে আরও আসতে হবে। এবং আরও একটা কথা আমি বলতে চাই, যে মাধ্যমে মোমেন ভাইয়ের এই কর্মকাণ্ড, গত 6 বছরের কর্মকাণ্ড আমাদের বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিন্তা, কীভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হবে, এইটা নিয়ে একটা চিন্তা ভাবনার সূত্রপাত হওয়া জরুরি আমি মনে করি। কারণ একজন সাংবাদিক হিসাবে দীর্ঘদিন এখানে থেকে আমি দেখেছি মোহন ভাই তার বিদায়ী সভাগুলোতে এই কথাগুলো বলছেন অনেকদিন, যেটা আমরা আগেও ফিল করেছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে ওনার পক্ষে, যেটা শামীম বলেছে যে উনি আল্লাহর প্রতি অনেক নিবেদিত, আল্লাহর কথা বলেন, সৃষ্টিকর্তার কথা বলেন, কিন্তু আরেকটা ব্যাপার খুব স্পষ্ট যেটা মোমেন ভাইয়ের কথায় উঠে এসেছে গত 3 দিন আমি শুনেছি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার সরাসরি যোগাযোগের ব্যবস্থাটা আমাদের প্রবাসীদের জন্য, বাংলাদেশের জন্য এত সুনাম বয়ে আনার কাজটা সুগম করেছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, মোমেন ভাইকেও বলেছি সেদিন, যে আমেরিকার যিনি স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে, উনি কিন্তু প্রেসিডেন্ট ওবামার ক্যাবিনেটের মেম্বার, সব প্রেসিডেন্টেরই ক্যাবিনেট মেম্বার, এবং ক্যাবিনেট মেম্বার হওয়ার কারণে ওনারা সরাসরি যোগাযোগ করতে পারে। আমার মনে হয় আমাদের স্থায়ী মিশনে মোমেন ভাইয়ের আগে কেউ এইভাবে দেশের সরকার প্রধানের সাথে যোগাযোগ করতে পারেনি। তো আমি মনে করি আমরা প্রবাসীরা সেই কাজটাতে, যাতে সরকার যাতে সেই দিকটা দেখে, সেটাও করতে পারি। আরেকটা কথা মোমেন ভাই গতকালকে বলেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা গার্মেন্টস সেক্টর যে ট্যারিফ, আমরা $800 মিলিয়ন মতন ট্যারিফ দিই। অনেক কান্ট্রি আছে যারা কোনো ট্যারিফ দেয় না। আমরা যারা প্রবাসী আমেরিকান বাংলাদেশি আছি, আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন করতে পারি আমাদের সিনেটর এবং কংগ্রেসম্যানদের কাছে। আমি মনে করি আমাদের প্রবাসী সংবাদ মাধ্যমগুলি, ইনক্লুডিং শামীম আহমেদের ওয়েব পোর্টাল, যে আমরা এই বিষয়টাকে আরও আলোকপাত করতে পারি, প্রবাসীদের প্রতি ধারণা দিতে পারি, যে এই ক্যাম্পেইনটা যদি আমরা করতে পারি, আমরা অন্তত একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো। আমি আশা করি মোমেন ভাই এই ব্যাপারে আরও ব্যাখ্যা দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাকে দিমা অভিযোগ করেছে, অভিযোগ সম্বন্ধে আমি বলেছি, কিন্তু দিমা তো আছেন, দিমা হয়তো শোনেন নাই। দিমাকে নিয়ে মানে বিশেষভাবে আলাদা করে কিছু বলা হয় নাই, 2টা মানুষ সম্পর্কে বলা হয়নি, একটা হলো আমি আর দিমা, আমরা 2জন বাকি। আমারটা বললাম না, দিমার সম্পর্কে বলি, সে এটিএন বাংলাতে অনেকদিন খবর, সিনিয়র নিউজ প্রেজেন্টার, এবং তার অনেক গুণ, অনেক রিসার্চ ওয়ার্কের সঙ্গে জড়িত, আর নানা পত্রিকার সঙ্গে আছে, আপনাদের ধন্যবাদ। আমরা মাহমুদ খান তাসির ভাইকে দেখেছিলাম কিছুক্ষণ আগে, উনি এখন দেখতে পাচ্ছি না। তারপরে আমরা বিশ্বজিৎদাকে দেখছি, আমরা কাজী ভাইকে দেখছি, তারপরে আচ্ছা আমরা আরো ধারাবাহিকভাবে নাম বলবো, আলম ভাইকে দেখছি। তো এখন আমি মাইক তুলে দিচ্ছি দিমানাতে। ধন্যবাদ শামীম ভাই। আর আসলে শামীম ভাই আমরা বাংলাদেশে একই পরিবারভুক্ত ছিলাম, সেটা একটা বৃহত্তর অর্থে। আমরা কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেডিটেশন পরিবারের সদস্য, কোয়ান্টাম ভাই বোন। যাই হোক, তো নাজমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য। আমি এখন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সবার প্রিয় মোমেন ভাই, ডক্টর আব্দুল মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, যার সবচেয়ে বড় পরিচয় যিনি এই বাংলা কমিউনিটিতে সবার হৃদয়ের মধ্যখানটা জয় করে নিয়ে বাংলাদেশে যাচ্ছেন। কালকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে নাজমুল ভাই একটা চমৎকার কথা আমাদেরকে বলছিলেন যে ডক্টর মোমেন উনি তার বক্তৃতায় সবসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছেন। বিগত বছরগুলোতে যারা এই আদর্শের সাথে নেই, বিপক্ষ দলের বা মতবাদের, তারাও কিন্তু আজকে ডক্টর মোমেনকে সম্মানিত করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, বিদায় জানাচ্ছেন। এইখানে এই জায়গাটাতেই ডক্টর মোমেন হয়ে উঠেছেন আমাদের মোমেন ভাই। তো আমি এখন আমাদের মোমেন ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
আমি খুব লজ্জিত যে এই প্রোগ্রামটা এত মানে বিরাট আকার আমার ধারণা ছিল না। আমার ধারণা ছিল যে জাস্ট একটা ওয়েবসাইটে টিপ দিবেন এর, কারণ আমি আরেকটি দাওয়াত গ্রহণ করে রেখেছি, আদারওয়াইজ আই উড লাভ টু স্টে হিয়ার। কিন্তু আমার আসলে এই দৈন্যতার জন্য আমি লজ্জিত। হ্যাঁ, আপনার প্রশ্ন এসেছে যে যিনি এখানে আসবেন আমার পরে, আপনারা যারা আরবি জানেন, ওনার নাম হলো মাসুদ ইবনে মোমেন। এটার অর্থ বুঝেন তো? মোমেনের ছেলে। হি ইজ এ ভেরি গুড ডিপ্লোম্যাট। আমি ওনাকে চিনি, উনি আমাদের জাপানের রাষ্ট্রদূত, এবং আই মেট হিম 2003 ইন নেপাল, এবং ইয়াং ম্যান, আই লাইক হিম। খুব সুন্দর লোক এবং আমার ভালো লেগেছে। সো আই হোপ, আমি যে নোট দিয়ে যাব আমার যাওয়ার সময়, আমি সব লিখে যাব, কারণ আপনারা আমাকে যা ঋণী করেছেন আমি জানতাম না যে এত মানে ইউ হ্যাভ সো মাচ লাভ ফর মি। আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি জানি না হাউ টু রিপে এই ঋণটা আমি কিভাবে পূরণ করবো। আই হ্যাভ নো আইডিয়া। দোয়া করেন যাতে আমার স্কোপ হয় টু রিপে সাম অফ দোজ। তবে আমি জানি যে আপনারা দেশের ভালো হইলে আনন্দিত হন, দেশের মঙ্গল হইলে এইটা একটা ঋণ পরিশোধ হয়। আমরা সবাই চাই দেশের মঙ্গল হোক। দেশের যে পথে চলছে এই পথে যথেষ্ট অগ্রসর হচ্ছে, তবে দেয়ার আর উইকনেসেস। আমি উইকনেসের কথা নাই বললাম, কিন্তু উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ইন কোলাবোরেশন। আমাদের দেবতী বলছিলেন যে আমি সবসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলি। আমার ব্যক্তিগত ধারণায় জয় বাংলা, ভিক্টরি অফ বাংলাদেশ, আর জয় বঙ্গবন্ধু আপনার ভিক্টরি অফ বঙ্গবন্ধু স্বপ্ন, সেগুলো রাজনৈতিক ঊর্ধ্বে থাকা উচিত। দেশ শুড বি। আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম 71 সালে, আমরা কিন্তু তখন, আমি অনেক জায়গায় বলেছি, যখন রেস্টুরেন্টে যেতাম পয়সা নাই পকেটে, কিংবা বাসে উঠতে যেতাম পয়সা নাই, কিংবা পয়সা থাকলে ওটা খরচ করার মানে করতে চাই না, তা আমরা জয় বাংলা বললে আমাদের বিনা পয়সায় পৌঁছাই দিত। That was the spirit on those days. জয় বাংলা should not be a partisan slogan. It should be, beyond that. I'm so glad যে অনেকেই এইটা এই পথে আমাদের চললে বোধহয় ভালো, কারণ বাংলা সত্য, পিওর বাংলা, জয়, ভিক্টরি, বাংলাদেশ। So যাই হোক, আমি আই ডোন্ট নো হোয়াট টু সে। আমি আজকে খুব আনন্দিত যে উনি যে কাজটা করছেন। আমরা বাংলাদেশ সরকার 2009-10 সালে থেকে একটা কাজ করেছে, এটা ইউএনডিপির সাথে। ইউএনডিপি থেকে আমরা টেকনিক্যাল হেল্প নিয়েছি। সেটা আমরা প্রথম 4,501, এখন 5,275টা আপনার, এটা হচ্ছে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নগুলোতে। এই সার্ভিসটা 5,275টা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার তৈরি হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড সার্ভিস টু দি সিটিজেন, নাগরিকদের সেবা প্রদানের জন্য, এবং প্রায় 400 ধরনের সেবা সেটার থেকে সংগ্রহ করা যায়। আমি কয়েকটা এক্সাম্পল দিই। একজন ছাত্র, গ্রামের ছাত্র, সে কোন ভালো স্কুলে যেতে চায়, সে স্কুলের, সে যদি এগুলো আবার ব্যবসা, সে ওই ইউনিয়ন সার্ভিস সেন্টারে গিয়ে যে জানতে চাইবে যে ভালো স্কুল কোনটা, তখন একজন এটাকে রেসপন্স করবে। আমাদের দেশের লোকের প্রত্যেকের পিসি নাই, ল্যাপটপ নাই, সেই জন্য তৈরি হয়েছিল এই গ্রামীণ সব এলাকাতে এই সেন্টারটা থাকবে। গভর্নমেন্ট অল ইকুইপমেন্ট উইল প্রোভাইড, আর ওখানে এটা কিভাবে ম্যানেজ করা যায় সেই জন্য ইউএনডিপি টেকনিক্যাল হেল্প দেবে, এবং কিভাবে তথ্যগুলো আপলোড করা যায় সেইটা ইউএনডিপি আপনার সেই কি করবে, টেকনিক্যাল হেল্পটা দেবে। দুই ধরনের তথ্য সেখানে, একটি হচ্ছে জাতীয় বা ইন্টারন্যাশনাল তথ্য, সেইগুলো আপলোড করা মাছ ইজিয়ার, কারণ ঢাকাতে বসে আপনার দেশের লোক সংখ্যা কত,
কিংবা পার ক্যাপিটা ইনকাম হতো সেগুলো সহজেই ঢোকানো যায়। কিন্তু লোকাল এলাকায় মনে করেন আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আপনি জানতে চান আপনার এলাকায় এই ব্রিজের জন্য কত টাকা অ্যালটেড হয়েছে ফর আপনার ইমপ্রুভমেন্টের জন্য, এবং কে কন্ট্রাক্টর, কাকে দায়িত্বটা দেওয়া হয়েছে আপনি জানতে চান। সো ইউ গো টু দি ওয়েবসাইট ইনফরমেশন সেন্টার, পুট ইট এন্ড ইট উইল শো ইউ। এইগুলো আপলোড করতে সমস্যা একটু, কারণ অনেক টেকনিক্যালি কোয়ালিফাইড লোক পাওয়া যায় না। এইটা সরকার করেছে। আরেকটা বড় কাজ হয়েছে, আপনারা জানেন আমাদের দেশে যে যখনই কিছু কিনতে হয় তাহলে টেন্ডার দিয়ে আনতে হয়। টেন্ডার বাজিট হয়, মানে টেন্ডার আপনি দিবেন কিন্তু সেই মস্তানরা আপনাকে আপনার কোটেশনটা দিতে দেয় না, আমার দখল করে ফেলে। এখন সে যে কোনো লোক দূরে যে কোনো ইনফরমেশন সেন্টার থেকে এই টেন্ডারটা তারা জমা দিতে পারে। তার ফলে এই মস্তানি, এই যে একটা দল, এইটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন দ্যাট রেসপেক্ট। এই ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার সবগুলো তথ্য এখনো ঠিক হয়নি। যেমন একটা কৃষক তার বেগুনের ক্ষেতে আপনার পোকা ধরেছে, লোকাল যিনি এগ্রিকালচার এক্সপার্ট উনি এটা জানেন না কিভাবে এটা রিজলভ করে, তখন সে গিয়ে কম্পিউটার সেন্টারে যাবে, ইউনিয়ন ইনফরমেশন গিয়ে তার কোয়েশ্চনটা দিবে, কোনো এক এক্সপার্ট তাকে জানাবে যে এই করলে এইটা। দিস ইজ এ গ্রেট আইডিয়া। সব কিছু যে পরিপক্কভাবে হচ্ছে এমন না, বাট দি থিংস আর স্টার্টেড। এতে জনগণের অনেক অনেক উপকার হবে। এইটা বাংলাদেশের ইজ এ মডেল। আমরা এখান থেকে এই হেলেন ক্লার্ক ঢাকায় গিয়েছিলেন এটা উদ্বোধনী, যখন চলার পরে ওই কুর্কি মুরকি আপনার বরিশালে, ওখানে গিয়ে ওইটা তিনি ওখানে উনি আর ঢাকায় প্রধানমন্ত্রী একসাথে এইটা উদ্বোধন করেন। আর আমি নিউ ইয়র্কে রাত সকাল 4:30টার সময় বসে বসে দেখতেছি যে এটা উদ্বোধন হচ্ছে। দিস ইজ দ্য গ্রেট ওয়ার্ল্ড, গ্লোবালাইজ ওয়ার্ল্ড। আমরা উনি যে এটা কাজটা করছে এটা খুব প্রয়োজন। আমি সৌদি আরবে ছিলাম অনেকদিন, সেইখানে অনেক কিছু সৌদি আইন ঠেক আছে, আমাদের লোকেরা কিছুই জানে না। আর না জানার ফলে তাদের যখন ওখানে পাঠানো হয় এই ঠিক মতো ট্রেনিং দেওয়া হয় না, তত্ত্বগুলো দেওয়া হয় না। তত্ত্বগুলো না দেওয়ার ফলে এরা বেশ কষ্ট পায়। এই তত্ত্বগুলো যদি উনি বিভিন্ন জায়গার তথ্য উনি দেবেন, ইউ সি নলেজ ইজ পাওয়ার। এই জ্ঞানটা থাকলে ইট ইজ পাওয়ার। এই উনি যে জ্ঞান দান করছেন, এটা একটা আপনি ইবাদতের কাজ করবেন, যে মানুষের এই পাওয়ারটা আসলে দে উড বি দে ক্যান স্কেপ মেনি অফ দি হ্যাজার্ডস অফ লাইফ। সেই জন্য আমি এটার খুব সাধুবাদ জানাই। এবং তবে অনলি থিং যেটা হচ্ছে, বেশি তথ্য দিলে পরে যদি অর্গানাইজ না হয় তাহলে আবার পাওয়া মুশকিল। তো সেইটা আই ডোন্ট হ্যাভ দি এক্সপার্টিজ। আপনি নিশ্চয়ই, আপনি সাংবাদিকদের একটা বড় গুণ হলো, আমি প্রায় আমার কলিগদেরও বলি, যখন একটা ইস্যু আমি দেই যে এটা করার জন্য, উনি বলবেন যে স্যার আমি সম্পর্কে কিছু জানি না, আমি এটা পারবো না। তাই বলে আপনি সাংবাদিক হওয়া উচিত, কারণ সাংবাদিক সে না জানলে ওই পিছনে লেগেই থাকে, এবং ডাজ নট ম্যাটার এটা সকাল 9টা-5টা না গভীর রাত 3টা পর্যন্ত, এই সে পিছনে লেগেই আছে। হি somehow manages. This is the you may agree with me, that's the characteristics of good quality সাংবাদিক। সে তথ্যটা সংগ্রহ করেই ছাড়ে। তা আমি ওদের বলে আপনি জানেন না, ইদানিং তো জানেন না, এটা তো খুব বাজে কথা। ওয়েবসাইটে গেলে মানে ইন্টারন্যাশনালি বাংলাদেশের হয়তো কিছু নাও হতে পারে, কিন্তু এই দেশের কোনো একটা ইস্যু আপনি জানবেন না, জেনারেল আইডিয়াটা আপনি গুগলে গেলেই খুঁজে দিতে পারেন। এর মানে এইটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি, টু স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি। হ্যাঁ, তো আপনার এই তথ্যগুলো আমার খুব পছন্দ হচ্ছে। ইউ ক্যান ব্রিং এ রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশের দুইটা বড় সম্পদ, একটা হচ্ছে মানুষ আর আরেকটা হচ্ছে আমাদের নদী নালা। আমি প্রায় বলি এই দুইটা যদি সম্পদকে কাজে না লাগাতে পারি, দে উড বি আওয়ার ডিজাস্টার। আর যদি কাজে লাগাতে পারি, দে উড বি আওয়ার ডিভিডেন্ড। আপনি আমাদের এই মনুষ্য সম্পদকে কাজে লাগার একটা সুযোগ করে দিচ্ছেন, আমি এই জন্য আপনার সাধুবাদ জানাই। আপনার জন্য আপনার মঙ্গল করুন। আর আরেকটি হবে, আপনি 1.5 কোটি, আমাদের হিসাবে এখনো সরকারি হিসাবে 85 লক্ষ বাঙালি বিদেশে আছেন।
তো এটা বেশ বড় অঙ্ক, হয়তো খুব কুইকলি হয়ে যাবো আমরা 1.5 কোটি, 150 million, নট এ জোক, হ্যাঁ, ইট উইল বি গুড। তবে প্রবাসীরা অনেকে অনেক তথ্য জানেন না, সেই দিক থেকে আপনার কিন্তু এটা প্রচার কিভাবে করবেন, এই যে আপনার এটা ওয়েবসাইট অ্যাভেলেবল আছে, আমরা সংবাদপত্রের খবর বিডি নিউজ করি, সব কিছু পাই, ইট হ্যাজ ক্রিয়েটেড এ মার্ক, বিডি নিউজ ইজি টু, কিন্তু আপনার এটার প্রচারণা কি করবে আই ডোন্ট নো, এবং এটা তো কিছু পয়সা লাগবে, হয়তো প্রমোশন বেশি হলে পরে অনেকে অ্যাড দিবে, বাট দ্যাট আই হ্যাভ নো আইডিয়া। আমি অনলি যে যারা এই ব্যাপারে কাজ করেছেন তাদের কাছে বোধহয় একটু কি হওয়া উচিত। আমি আমার এক বন্ধুর কাহিনী জানি, উনি প্রবাসে ছিলেন, তার নাম হচ্ছে চৌধুরীর স্বামী, আপনার নামে নামে নাম, হ্যাঁ, একটু একটু উল্টা, বাট উনি এক সময় এই প্রবাসীদের যারা স্কলার্স বিদেশে, এটা ওনার নাম স্কলার্স এনআরবি সামথিং, উনি কয়েক হাজার স্কলার্সের একটা হিসাব করেছেন, আইডেন্টিফাই করেছেন। আমি এক সময় ফরেন মিনিস্টারকে বললাম যে এই ভদ্রলোকের এই বিরাট একটা ডেটাবেস আছে, আপনারা যদি বিদেশে যারা থাকে তাদের যদি কিছু ইনফরমেশন দিতে চান, হি ক্যান বি ইউজফুল, কারণ সে তার ওখানে দিয়ে দিলে ইমিডিয়েটলি অনেকে এটা পাবে। বাট ইদানিং ওনারটা আরও তো খুব অ্যাক্টিভ না, কারণ ওই কেউ প্রমোশন করে না, তার ওয়েবসাইটটাকে নোবডি প্রমোটেড, সো উইল সামহাউ এত এখন দেখি টেকি না। বাট আই থিঙ্ক এইটার জন্য কিভাবে কি করবেন আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি আপনার এই আইডিয়াটা পছন্দ করি, যে the thing you are doing, it would be a great service to our people, to প্রবাসী লোকদের জন্য, and it would be a great service to humanity in the analysis. So I am very pleased যে আপনি একটা ভালো কাজ করছেন, এবং এর সাথে এই ভালো কাজের উদ্বোধনীতে আমাকে সুযোগ করে দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ, and I like it. আমি ঢাকায় যে সাউথ যখন কি করি, আমি তখন 50টা ল্যাপটপ, এটা জয়ের একটা মুভমেন্ট, 1 ল্যাপটপ 1 ড্রিম, 1 পিসি 1 ড্রিম, এটা তার একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সাথে আমরা কিছু দিয়েছি, 50টা ল্যাপটপ দিয়েছিলাম, এবং আস্তে আস্তে সারা দেশে সব লোকেই ল্যাপটপ পিসি এগুলো পাবে, তখন আপনার এইটা খুব কাজে লাগবে, বিশেষ করে আপনি বলেছেন যে প্রবাসীদের জন্য, বাই অ্যান্ড লার্জ বাই ফিউ ইয়ার্স আমরা সব প্রবাসীরা পিসি টিসি কেমনে চালাইতে হয় জানবো, তখন ইট উইল হ্যাভ মোর ইফেক্টিভ ইউটিলাইজেশন। আমি আপনার এটা সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, আর আমি আপনাদেরও বলি ওনাকে সাহায্য করেন, মেবি we all have to work together in collaboration and partnership, এছাড়া উপায় নাই, ওনার উপকার হলে আমাদের সবার উপকার হবে, আমি বলে আপনাদের সাধুবাদ জানাই। আমি আরেকটা জায়গায় যাব বলে আমি একটু অসুবিধা আছি, আমি আপনাদের সবার জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে যাওয়ার আগে একটা কথা শুধু আমি আপনাকে একটু বলতে চাই, জানাতে চাই, যে সরকারের অনেক সুবিধার কথা, সুযোগ সুবিধার কথা বললেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করেছিলাম, যদি প্রেস কনফারেন্স ছিল, পাশে